হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করো, যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আর হচ্ছে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টস করো। সবকিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টস করো। দেখো তাহলে হচ্ছে আমরা শুরু করতেছি। আমাদের হচ্ছে আজকের লেকচার তাপগতিবিদ্যার সেকেন্ড পার্ট। তো তাপগতিবিদ্যার সেকেন্ড পার্টে আমরা শিখবো যে আজকের খুবই ইম্পর্ট্যান্ট লেকচার, মানে এখান থেকে বেশিরভাগ ম্যাথমেটিক্যাল পার্টগুলো এখান থেকে আসে। সাউন্ড নাই, আমি এতক্ষণ কথা বলি নাই, চুপ করেছিলাম, এই জন্য হচ্ছে শুনতে পারো নাই। দেখো এটা হচ্ছে আমাদের আজকের যে তাপমাত্রার স্কেল, এই তাপমাত্রার স্কেলটা দিয়ে আমরা হচ্ছে শুরু করব। তো তাপমাত্রার স্কেলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। হ্যাঁ, অনেক সবচাইতে বেশি কোশ্চেন আসে এই টপিকস থেকে, যে সবচাইতে বেশি কোশ্চেন আসে তাপমাত্রার স্কেল থেকে। তাপগতিবিদ্যার সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা হচ্ছে 9-10 থেকেই পড়ে আসছি, এখন আর একটু হায়ার লেভেলে করব। তো দেখো তাপমাত্রার স্কেল আছে কয় ধরনের, এই যে 5টা স্কেল আমি লিখছি। একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, এটা হচ্ছে আমাদের কি সার্বজনীন স্কেল। 2 নাম্বার হচ্ছে কেলভিন স্কেল। 3 নাম্বার হচ্ছে কি ফারেনহাইট স্কেল, এটাকে বলা হয় ডাক্তারি থার্মোমিটার। হ্যাঁ, তাহলে এই ফারেনহাইট স্কেলটা আসলে সাধারণত ডাক্তাররা ইউজ করে। তারপর হচ্ছে র্যাঙ্কিন স্কেল, আরেকটা হচ্ছে কি রোমার স্কেল। এই সবগুলা স্কেলের আলাদা আলাদা বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু আছে। প্রত্যেকটা স্কেলের আলাদা আলাদা হচ্ছে বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু আছে। তো দেখো বরফ বিন্দু মানেই হচ্ছে নিম্ন স্থির বিন্দু অথবা গলনাঙ্ক বোঝায়, আর ঊর্ধ্ববিন্দু বা স্ফুটনাঙ্ক এটা হচ্ছে আসলে কি বাষ্পবিন্দু। তাহলে দেখো সার্বজনীন স্কেল যেটা সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দুটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বাষ্পবিন্দু 100। কেলভিন স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু 273, বাষ্পবিন্দু 373। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু 32 ডিগ্রি ফারেনহাইট, আর হচ্ছে বাষ্পবিন্দু কত 212 ডিগ্রি ফারেনহাইট। র্যাঙ্কিন স্কেলের ক্ষেত্রে 492 ডিগ্রি বরফ বিন্দু আর হচ্ছে 672 ডিগ্রি। রোমার স্কেলের ক্ষেত্রে 0 ডিগ্রি আর 80 ডিগ্রি। তার মানে দেখো আমরা যদি হচ্ছে
এইখানে বরফ বিন্দুটা যখন 0 ডিগ্রি, সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা যদি 0 ডিগ্রি হয়, সেটা কেলভিন স্কেলে কত হবে? 273। অথবা ফারেনহাইট স্কেলে কত হবে? 32। যদি সেন্টিগ্রেডে বললো, সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা 0 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে কত হবে? 32। র্যাঙ্কিন স্কেলে কত হবে? 492। রুমার স্কেলে কত হবে? 0। ঠিক আছে, কারণ বরফ বিন্দু মানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সেন্টিগ্রেড স্কেলের বরফ বিন্দু। এই কিছুক্ষণের মেহমান, কিছুক্ষণই ক্লাস করো। দেখো তাহলে হচ্ছে সেন্টিগ্রেড, কেলভিন, ফারেনহাইট, র্যাঙ্কির, আর একটা হচ্ছে কি রোমার স্কেল। এটার আমরা বরফ বিন্দু, বাষ্পবিন্দুগুলো দেখলাম। এখন আমাদের একটা সূত্র জানি আমরা, এটা হচ্ছে কি থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। স্টিম দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে বাষ্পবিন্দু, আর আইস দ্বারা বোঝাচ্ছে বরফ বিন্দু। এই তাপমাত্রায় এক্স থিটা মানে থিটার তাপমাত্রায় পাঠ মাইনাস বরফ বিন্দুতে পাঠ ডিভাইডেড বাই বাষ্পবিন্দুতে পাঠ মাইনাস বরফ বিন্দুতে পাঠ। এখন এই সমীকরণ থেকে যদি আমরা সেন্টিগ্রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে সূত্রটা কি দাঁড়ায়? দেখো, আইসের জন্য সেন্টিগ্রেডে 0, বাষ্পের জন্য সেন্টিগ্রেডে 100। তাহলে বসাইলে আমাদের সমীকরণটা আসতেছে থিটা এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স টিম মাইনাস এক্স আইস গুণন কত? 100। এটা হচ্ছে সেন্টিগ্রেডের ক্ষেত্রে। পরে আবার দেখো আমাদের কেলভিনের ক্ষেত্রে কত আসতেছে? কেলভিনের ক্ষেত্রে আমরা এই যে আইসের মান বসাইছি কত? 273। স্টিম মাইনাস আইস 273। তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা পাচ্ছি গুণন 100 প্লাস 273 কি কেলভিন। আর ফারেনহাইটের ক্ষেত্রে আমরা সেম এই সমীকরণগুলা বসায় পাচ্ছি গুণন 180 প্লাস 32 ডিগ্রি কি ফারেনহাইট। এখন এইটা যদি রোদ থার্মোমিটারের ক্ষেত্রে হয়, ধরো এই এক্স এর জায়গায় আমরা রোদ ব্যবহার করতেছি। এক্স হচ্ছে আসলে উষ্ণতামিতিক যে ধর্ম, এর একটা ধর্মের মান থাকবে আর কি, যে এত ডিগ্রিতে এত আছে মান দেওয়া থাকবে। 0 ডিগ্রিতে বলা থাকবে, 100 ডিগ্রিতে বলা থাকবে। ম্যাথমেটিক্যাল পার্টে আসলে আমরা দেখব। দেখো, রোদ থার্মোমিটারে হচ্ছে রোদ দেওয়া থাকে, আমরা তাপমাত্রা নির্ণয় করব। এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সমীকরণগুলা পাচ্ছি, যে এটা হচ্ছে আমাদের কি সেন্টিগ্রেড, কেলভিন, তারপর হচ্ছে ফারেনহাইট, আর একটা হচ্ছে রোদ থার্মোমিটারের যে আমাদের ইকুয়েশনগুলা, এগুলো হচ্ছে আমরা এখান থেকে বের করলাম। ইকুয়েশনগুলা কিভাবে আসছে এটা আমরা শিখলাম। কোথা থেকে আসছে? এই যে এই সমীকরণ থেকে, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস কত? থিটা আইস। আর বিন্দুগুলা আমরা এখান থেকে শিখে নিছি যে কোনটার কত বিন্দু, বরফ বিন্দু কত, বাষ্পবিন্দু কত। পরে দেখো আমরা যদি তুলনা করি, এই যে থিটা মাইনাস থিটা আইস, স্টিম মাইনাস থিটা আইস, তাহলে এটা যদি বিভিন্ন স্কেলের মধ্যে তুলনা করি, দেখো তাহলে সি মাইনাস থিটা আইস এর মান সিতে হচ্ছে 0, আর এটা হচ্ছে কত? আরেকবার রিপিট। দেখো এটা হচ্ছে থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস কত? এক্স আইস। এই যে থিটা আইস মানে হচ্ছে বরফ বিন্দুর তাপমাত্রা, থিটা স্টিম মানে হচ্ছে বাষ্পবিন্দুর তাপমাত্রা। তাহলে দেখো বরফ বিন্দুর ক্ষেত্রে আমরা জানি আইসের মান কত? থিটা আইস সেন্টিগ্রেডের ক্ষেত্রে বরফ বিন্দু হচ্ছে 0, বাষ্পবিন্দু হচ্ছে 100। প্লাস মাইনাস করে সমীকরণ পাচ্ছি এটা। কেলভিনের ক্ষেত্রে বরফ বিন্দু কত? 273, বাষ্পবিন্দু কত? 373। তাহলে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস করে সমীকরণ পাচ্ছি 100 গুণন কত? প্লাস 273 কেলভিন। তারপরে হচ্ছে ফারেনহাইটের ক্ষেত্রে সমীকরণ পাচ্ছি কত? বরফ বিন্দু আমরা জানি কত? 32, আর স্টিম বিন্দু আমরা জানি 212। ফারেনহাইটের ক্ষেত্রে এই যে এখান থেকে শিখছি 32 12 মাইনাস করলে থাকে কত? 180। 180 এই পাশে যায় গুণ হয়েছে, আর প্লাস আছে কত? 32। এই সেম জিনিসগুলা যদি রোদ থার্মোমিটারে অ্যাপ্লাই করি, তাহলে এখানে আর এর এক্স এর পরিবর্তে আর নিছি, তার মানে আর গুলা হচ্ছে আসলে কার মান? রোদের মান। তাহলে এগুলো হচ্ছে আমাদের সমীকরণ। পরেরটা দেখো, যদি আমরা এখানে তুলনা করি যে থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, তাহলে তুলনা করলে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কগুলা কিভাবে পাচ্ছি আমরা দেখো। তাহলে সি মাইনাস 0, 100 মাইনাস 0, এফ মাইনাস 32, 212 মাইনাস কি 32। এই যে এই সূত্রটা জাস্ট মানগুলা বসাইতেছি বিভিন্ন স্কেলে। কে মাইনাস 273, 373 মাইনাস 273। র্যাঙ্কিনের ক্ষেত্রে আর এন মাইনাস 492, 672 মাইনাস 492। আর রোমার স্কেলের ক্ষেত্রে আর এম মাইনাস 0। রোমার স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু কত? 0, বাষ্পবিন্দু 80, 80 মাইনাস 0।
তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেশন করলে সমীকরণ পাচ্ছি c/5 f - 32/9 k - 273 ডিভাইডেড বাই কত 5। র্যাঙ্কিনের ক্ষেত্রে Rn - 492 ডিভাইডেড বাই 9 আর রোমার ক্ষেত্রে Rm ডিভাইডেড বাই কত 4। এটা হচ্ছে আমাদের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক পাচ্ছি। এই যে সম্পর্কটা আমরা পাইলাম এই যে এখান থেকে, আসলে এই যে থিটা মাইনাস থিটা আইস থিটা স্টিম মাইনাস থিটা আইস এইটা অ্যাপ্লাই করে আমরা এই সম্পর্কটা বের করলাম। আর যদি পার্থক্যের স্কেল তুমি চিন্তা করো, যদি আমাদের বলা হয় পার্থক্যের স্কেলের ক্ষেত্রে এটা হচ্ছে ডেল সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু ডেল এফ ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু হচ্ছে ডেল কে ডিভাইডেড বাই কত 5। তার মানে পার্থক্যের স্কেলের ক্ষেত্রে এই যে মাইনাসগুলো আর থাকবে না। এটা হচ্ছে আমাদের পার্থক্যের ক্ষেত্রে উপরে যা আছে শুধু নিচেরটা সেম থাকবে, উপরে সব কি হয়ে যাবে ডেল হয়ে যাবে, উপরে সব আমাদের হবে কি ডেল। এখন দেখো আমাদের ত্রৈধবিন্দুর ক্ষেত্রে আমাদের ত্রৈধবিন্দুর সমীকরণটা আমরা জানি যে কঠিন, তরল, বায়বীয়, এটা হচ্ছে কি এই তিনটা সাম্যাবস্থা থাকে। তিনটা অবস্থায় হচ্ছে কঠিন, তরল, বায়বীয় এগুলা সাম্যাবস্থায় থাকে। এমন একটা বিন্দু হচ্ছে কি ত্রৈধবিন্দু। আর এই ত্রৈধবিন্দুর তাপমাত্রাটা হচ্ছে 273.16 কেলভিন। আর ত্রৈধবিন্দুর চাপ হচ্ছে 4.58 মিলিমিটার কি এইচজি পারদ-চাপ। পরম শূন্য তাপমাত্রা আমরা আগেই শিখছি আদর্শ গ্যাসে যে 0 কেলভিন অথবা কত -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পরম শূন্য তাপমাত্রায় আমরা শিখছি কি আয়তন শূন্য হয়, গতিশক্তি শূন্য হয়, এগুলো আদর্শ গ্যাসে শিখে আসছি। তাহলে দেখো এই যে এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চিটাগাং, নোয়াখালীতে আসছে। কিভাবে আসছে বলা ছিল যে কোন তাপমাত্রায় কঠিন, তরল ও বায়বীয় কি সাম্যাবস্থায় থাকে। কোন তাপমাত্রায় কঠিন, তরল, বায়বীয় কি থাকে সাম্যাবস্থায় থাকে। তাহলে কোন তাপমাত্রায় থাকবে ত্রৈধবিন্দুর তাপমাত্রা, তার মানে 273.16 কেলভিন। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রৈধবিন্দুর তাপমাত্রা, ত্রৈধবিন্দুর চাপ। এটা আসে মাঝে মাঝে থিওরিটিক্যালের ক্ষেত্রে। তাহলে এই যে ইকুয়েশনগুলো আমরা পড়লাম। আবার দেখো এখানে তিনটা সিস্টেম আছে, একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। পরিবেশে উন্মুক্ত সিস্টেম ভর শক্তি দুইটাই বিনিময় করে, বদ্ধ সিস্টেম পরিবেশে শুধু ভর ও শক্তি বিনিময় করে, আর বিচ্ছিন্ন সিস্টেম পরিবেশ দ্বারা কি হয় না প্রভাবিত হয় না। উন্মুক্ত সিস্টেম পরিবেশে ভর ও শক্তি বিনিময় করে, বদ্ধ সিস্টেম পরিবেশে কি করে শুধু শক্তি বিনিময় করে, ভর বিনিময় করে না। আর বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না। এটা জাস্ট আমাদের কোশ্চেন আসে না, শিখে রাখলাম। তাহলে দেখো আমরা এখন সমীকরণগুলা ক্লিয়ার কিনা একটু এটা একটু কমেন্টস করো। হ্যাঁ, শুধু এই সূত্রটাই লাগবে আমাদের। এগুলা জাস্ট কিভাবে আসছে এটার জন্য আমাদের এগুলা দরকার নাই। এই সূত্র মেইনলি আমাদের এই যে কেলভিন পর্যন্ত লাগবে, র্যাঙ্কিনও লাগবে না। আমাদের দরকার মেইনলি হচ্ছে কেলভিন পর্যন্ত। যত খুব জায়গায় পরীক্ষা দিবা তারপরেও র্যাঙ্কিন, রোমার এটা বেসিকের জন্য শিখে রাখা ভালো। কমেন্টস করো যে এই সূত্রগুলা ক্লিয়ার কিনা, সূত্র তারপরে এই যে যেগুলা পড়লাম এই টপিকস পর্যন্ত, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমরা এখন ম্যাথ পার্টে যাব। আচ্ছা, ক্লিয়ার। এখন দেখো আমাদের কোশ্চেন হচ্ছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু হচ্ছে কত। একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্টিম বিন্দু হচ্ছে 99 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন থার্মোমিটারে 52 ডিগ্রি সেন্টিগ্রেড প্রদর্শন করে তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে। ফারেনহাইট স্কেলে কি হবে তাপমাত্রা কত হবে। দেখো রু এটা আসছে 14-15, ডিউতে 14-15, ডিউতে 7-8 প্লাস আদার্স বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু দেওয়া আছে কত 5। আমাদের ফারেনহাইট স্কেলের তাপমাত্রা চাইছে। তাহলে তাপমাত্রার সমীকরণটা ফারেনহাইট স্কেলে কি হবে, এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস গুণন 180 প্লাস কত হবে 32। এটা আমাদের শিখছি 32 ডিগ্রি কি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমাদের সমীকরণ হচ্ছে এটা। তাহলে দেখো আমাদের মানগুলা বসায় দাও। থার্মোমিটারের তাপমাত্রা আছে কত 52,
তাহলে থিটার মান আছে 52, বরফ বিন্দুতে আছে কত 5, তাহলে বরফ বিন্দু 5, বাষ্প বিন্দুতে আছে 99, 99 মাইনাস 5 গুণন 180 প্লাস কত 32। এখন দেখো তাহলে উপরে হচ্ছে 47, নিচে হচ্ছে কত 92, 94, তাহলে 47 দিয়ে যদি 94-কে কাটা দাও থাকে কত 2, তার মানে 1/2, এই 2 দিয়ে আবার হচ্ছে 180-কে যদি কাটো 32, তাহলে 180-কে কাটলে 90, আর এটা হচ্ছে 32, 122 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা হচ্ছে আমাদের 122 ডিগ্রি কত পাচ্ছি ফারেনহাইট পাচ্ছি। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি এবং স্টিম বিন্দু 99 ডিগ্রি সেন্টিগ্রেড যখন থার্মোমিটারে 52 ডিগ্রি প্রদর্শন করে তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত। যদি অন্য স্কেলে চাইতো সেটা আমরা অন্য স্কেলে সমীকরণ ইউজ করতাম। তাহলে এটা হচ্ছে আমরা এইভাবে করব। পরেরটা দেখো, একটা রোদ থার্মোমিটারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 8 ওহম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 ওহম। থার্মোমিটারটিকে চুল্লিতে স্থাপন করলে 32 ওহম হয়। চুল্লির তাপমাত্রা কত? এটা সেন্টিগ্রেড স্কেলে আছে, তাহলে সেন্টিগ্রেড স্কেলে আমাদের থিটা কি হবে? সেন্টিগ্রেড স্কেলে থিটা হবে আর থিটা মাইনাস আর আইস ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস আর আইস গুণন হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমাদের সেন্টিগ্রেড স্কেলে রোদ থার্মোমিটার, রোদ দেওয়া আছে। তাহলে দেখো এই থার্মোমিটারের রোদ কত আছে 32, তাহলে 32 মাইনাস বরফ বিন্দু 0 ডিগ্রির তাপমাত্রায় দেওয়া আছে কত 8, 100 ডিগ্রিতে দেওয়া আছে 20 মাইনাস 8 গুণন 100। তাহলে দেখো উপরে হচ্ছে 24, নিচে 12, তাহলে এটা হচ্ছে আমরা কত পাচ্ছি 200 ডিগ্রি সেন্টিগ্রেড। 200 ডিগ্রি কি পাচ্ছি সেন্টিগ্রেড। তাহলে একটা রোদ থার্মোমিটারের রোদ যদি 0 ডিগ্রি তাপমাত্রায় 8 আর 100 ডিগ্রি তাপমাত্রায় 20 হয়, থার্মোমিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করলে রোদ 32 ওহম হয়। চুল্লির তাপমাত্রা কত? তাহলে এটা একটা সেন্টিগ্রেড স্কেলে আছে। সেন্টিগ্রেড স্কেলে আমাদের সমীকরণ হচ্ছে এটা, রোদ দেওয়া আছে, আমরা রোদগুলা বসায় কি করছি 200 ডিগ্রি সেন্টিগ্রেড বের করছি। হ্যাঁ মোটামুটি সবাই 122 200 200 200, হ্যাঁ ঠিক আছে। এটা আসছে দেখো ফার্স্টে 9-10 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এইবার আসছে 19-20, ঠিক আছে। তারপরে এমবিএসটিউ 15-16, জাহাঙ্গীরনগর 11-12। তাহলে দেখো আমরা এই ধরনের কোশ্চেন আসলে এখন ইনশাল্লাহ পারবো। পরেরটা দেখো, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে? জাস্ট বুয়েট কুয়েটেও মনে হয় আসছিল এটা একবার করে, রুয়েট, এটা হচ্ছে অনেকবার আসে। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের কি হবে দ্বিগুণ হবে? তাহলে দেখো ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, সাপোজ সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা যদি এক্স হয়, সি সমান যদি এক্স হয়, তাহলে এফ বলছে কি সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ, তাহলে এফ কত হবে 2x, এফ হবে কত 2x। তাহলে আমরা সমীকরণে বসাও c/5, তার মানে x/5 ইকুয়াল f মাইনাস 20 32, f মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে এর দুইটা কি হচ্ছে সমান হবে। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা এত এর কি হবে সমান হবে। এটাকে ক্যালকুলেশন করো, দেখো 10x মাইনাস 160 ইকুয়াল টু 9x, বা x ইজ ইকুয়াল টু কত 160 ডিগ্রি কি সেন্টিগ্রেড। তাহলে হচ্ছে আমাদের এখানে দেখো, তাহলে সেন্টিগ্রেডের তাপমাত্রা কত পাইছি 100 হচ্ছে কত সেন্টিগ্রেডের তাপমাত্রা পাইছি 160, তাহলে ফারেনহাইট কত হবে 2 গুণন 160 ইকুয়াল টু হচ্ছে 320 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইটে আমাদের অ্যান্সারটা কত আসবে, সেন্টিগ্রেডে হচ্ছে 160 আর 320 হচ্ছে কি ফারেনহাইটে, 320 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট আর সেন্টিগ্রেডে কত হবে 160। তাহলে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের কি হবে দ্বিগুণ হবে। তাহলে এটা অবশ্যই কি 320 ডিগ্রি। অনেকে কি করে এক্স বের করে 160 জায়গায় দিয়ে আসে। এ নাম্বার অপশনে থাকবে 160 আর ডি নাম্বার অপশনে থাকবে কত 320। তোমার এক্স বের হয়েছে মানে সেন্টিগ্রেড বের হয়েছে, কিন্তু এখানে তুমি বের করবা কি, আসলে তোমাকে বের করতে হবে ফারেনহাইট। তাহলে ফারেনহাইটে 2x হবে, তার মানে 320। তাহলে এটা খেয়াল রাখতে হবে, এটা অনেক জায়গায় এটা অনেকেই ভুল করে যে 160 জায়গায় দেয়। পরেরটা দেখো,
ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের কি সমান? এটা তোমরা সবাই জানো, -40 ডিগ্রি, -40 ডিগ্রি। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের সমান? ডি ইউতে আসছে 3 বার, 17, 18 সহ, সি ইউতে 2 বার, আর ইউতে অসংখ্যবার এটা আসছে। হ্যাঁ, তাহলে হচ্ছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রাটা সেন্টিগ্রেড স্কেলের কি হবে? সমান হবে। তাহলে x/5 ইকুয়াল টু x-32 ডিভাইডেড বাই কত হবে? 9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের। এখন বলছে সমান, তাহলে সমান নিলে আমাদের এখানে এই যে এইখানেও এক্স এখানেও এক্স, তাহলে দেখো 9x ইকুয়াল টু 5x মাইনাস 160, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -40 ডিগ্রি কি সেন্টিগ্রেড, অথবা -40 ডিগ্রি ফারেনহাইট। -40 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা কি -40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলের আর হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের সমান হবে -40 ডিগ্রি। তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা হচ্ছে আর অথবা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাটা -40 ডিগ্রি। এটা মনে রাখবা, এটা অঙ্ক করে বের করার দরকার নেই, মুখস্থ রাখবা। হ্যাঁ, এটা হচ্ছে আসে, অনেক জায়গায় আসে, এটা মুখস্থ রাখতে হবে। -40 ডিগ্রি সেন্টিগ্রেডের যে তাপমাত্রা ওই তাপমাত্রাটাই কি পাওয়া যায়? -40 ডিগ্রি ফারেনহাইটে। আর দেখো, যদি ফারেনহাইট আর কেলভিন বলে, সেই ক্ষেত্রে হচ্ছে 574.25 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু হচ্ছে 574.25 ডিগ্রি 25 কেলভিন। কেলভিন স্কেল এবং হচ্ছে কি ফারেনহাইট স্কেল, এই দুইটা সমান হবে কখন? 574.25। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর 1819, জাস্ট, কুয়েট, চুয়েট, নোয়াখালী, অনেক জায়গায় আসছে, আমি এই কটা লিখছি। দেখো, এটা এই দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের সমান -40, আর ফারেনহাইটের কোন তাপমাত্রা কেলভিনের সমান 574.25। এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু মাইনাস নাই। পরেরটা দেখো, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইটের সমান হবে? সবাই অ্যান্সার দাও। ঢাকা বিশ্ববিদ্যালয় 9-10, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইটের সমান হবে? কত ডিগ্রি ফারেনহাইটের সমান হবে? দ্রুত অ্যান্সার দাও সবাই। তাহলে এটা হচ্ছে, দেখো, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত ডিগ্রি ফারেনহাইটের সমান? তাহলে 15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু f-32 ডিভাইডেড বাই হচ্ছে কি 9। তাহলে 27-এর সাথে 32 যোগ, এটা দিয়ে কাটলে হচ্ছে 3, 3 নং 27, 27-এর সাথে 32 যোগ করলে কত হয়? f ইজ ইকুয়াল টু 59 ডিগ্রি ফারেনহাইট। 15 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত লিখতে পারি? 59 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, সবারটাই ঠিক আছে, 59। তাহলে হচ্ছে এটা। আর মেডিকেলে 19-20-এ আসছিল 95.5 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড? এটা নিজেরা বের করে নিবা। মেডিকেলে আসছে এবার 19-20-এ যে 95.9 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড? 36.9 এরকম আসবে আর কি। তাহলে দেখো, 95.5 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি? এটা মেডিকেলে দিছিল। পরেরটা দেখো, সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রার পার্থক্য 35 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে কত হবে পার্থক্য? পার্থক্যের স্কেলের ক্ষেত্রে আমরা সমীকরণ কি জানি? del c/5 ডিভাইডেড বাই del কে কি del f/9। del c/5 ইকুয়াল টু হচ্ছে del f/9। তাহলে বা আমাদের del f-টা কত আসতেছে? তাহলে হচ্ছে 9 গুণন 35 ডিভাইডেড বাই হচ্ছে 5 ইকুয়াল টু 63 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেন্টিগ্রেড স্কেলে যদি তাপমাত্রার পার্থক্য 35 হয়, ফারেনহাইট স্কেলে হবে 63। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে। হ্যাঁ, 63 ঠিক আছে। সেন্টিগ্রেড স্কেলে পার্থক্য 35 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রার পার্থক্যটা কত হবে? তাহলে এটা হচ্ছে আমাদের কত?
5 থেকে আমরা যদি পার্থক্য বের করি কত আসতেছে 63। পরেরটা দেখো একটু পেঁচানো, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 9 মিনিটে 60 ডিগ্রি হতে 45 ডিগ্রিতে নেমে আসে। সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা 9 মিনিটে 60 ডিগ্রি হতে 45 ডিগ্রিতে নেমে আসে। ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা হ্রাসের হার কত? ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা হ্রাসের হার কত? তাহলে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে আগে কত হ্রাস পাচ্ছে এটা দেখব, পরিবর্তনটা বের করব। তাহলে সেন্টিগ্রেডে পরিবর্তন আমাদের কত? 15, 60 থেকে 45-এ আসছে 15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু ডেল এফ বাই কত? 9। তাহলে আমরা এখান থেকে ডেল এফ বের করতে পারতেছি কত? ডেল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 27 ডিগ্রি কি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলে যদি পার্থক্য 15 হয়, সেক্ষেত্রে ফারেনহাইটে পার্থক্য পাচ্ছি কত? 27। এখন বলছে তাপমাত্রা হ্রাসের হার কত? তাহলে তাপমাত্রা হ্রাসের হার, যে তাপমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে কি সময়, ডিভাইডেড বাই সময়। তাহলে পরিবর্তন হচ্ছে 27 আর সময় হচ্ছে 9 গুণন কত? 60। ঠিক আছে, 9 গুণন 60। এটাকে যদি কাটাকাটি করো, 9 দিয়ে 27কে কাটলে 3, 3 দিয়ে 60কে কাটলে হচ্ছে 20, আর 1-এর 20 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 0.05 এত। তাহলে তাপমাত্রা হ্রাসের হচ্ছে 0.05, হ্রাসের হারটা কত পাচ্ছি আমরা? 0.05। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 9 মিনিটে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রিতে নেমে আসে। ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা হ্রাসের হার কত? তাহলে আগে আমরা কি করছি? ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা বের করে নিয়েছি 27 ডিগ্রি, পরিবর্তনটা বের করছি 27 ডিগ্রি, কারণ সেন্টিগ্রেডে কত দেওয়া আছে? 60 থেকে 45, মানে পরিবর্তন 15। তাহলে ফারেনহাইটে পরিবর্তন পাইছি 27। এখন এই 27কে আমরা সময় দিয়ে ভাগ করে দিব, এটাই হচ্ছে আমাদের কি হ্রাসের হার। পার্থক্যটা আরেকবার, এত পরে কোশ্চেন করলে হবে? পার্থক্য দেখো, সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার পার্থক্য, সরি এখানে দেখো 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রিতে নেমে আসছে, তার মানে এখানে পরিবর্তন কত হয়েছে? সেন্টিগ্রেডের ক্ষেত্রে পরিবর্তন কত হয়েছে? 60 - 45 মানে 15 ডিগ্রি পরিবর্তন সেন্টিগ্রেডের ক্ষেত্রে। এই যে এখানে সি দেওয়া আছে, সি মানে হচ্ছে সেন্টিগ্রেড। তাহলে সেন্টিগ্রেডে যদি পরিবর্তন 15 হয়, আমাদের ফারেনহাইটের হ্রাসের হার চাইছে, তাহলে ফারেনহাইটে আগে পরিবর্তনটা বের করতে হবে। ফারেনহাইটের পরিবর্তন কত পাইছি? 27। সূত্র কি? ডেল সি বাই 5 ইকুয়াল ডেল এফ বাই 9 ইকুয়াল টু কি? ডেল কে বাই 5। দেখো পরিবর্তনের স্কেলের ক্ষেত্রে আমরা আগেই শিখছি, তাপগতিবিদ্যার প্রথম লেকচারে শিখছি, পরিবর্তনের স্কেলের ক্ষেত্রে কি হয় যে এই সেন্টিগ্রেডের পরিবর্তন যেটা ফারেনহাইটের কেলভিনের পরিবর্তন একই। সেন্টিগ্রেডে যদি বলা হয় যে তাপমাত্রার পরিবর্তন 15, কেলভিনের ক্ষেত্রেও কত হবে? 15 কেলভিনই হবে। ঠিক আছে, পার্থক্যের স্কেলের ক্ষেত্রে সেন্টিগ্রেড আর কেলভিন সমান, এটা ফার্স্ট লেকচারে দেখাইছি যে সেন্টিগ্রেডের ক্ষেত্রে দেখো বরফবিন্দু আর বাষ্পবিন্দুর পার্থক্য 100, কেলভিনের ক্ষেত্রেও দেখো বরফবিন্দু বাষ্পবিন্দুর পার্থক্য কত? 100। পার্থক্যের স্কেল যখন বলবে তখন সেন্টিগ্রেড আর কেলভিন হচ্ছে কি ইকুয়াল হবে, আর ফারেনহাইটের সাথে সম্পর্ক হচ্ছে এফ বাই কত? 9। ঠিক আছে, এটা হচ্ছে এফ বাই 9, এটা পার্থক্যের ক্ষেত্রে। এখন ক্লিয়ার হয়েছে কিনা ইসরাত কমেন্টস করো তো। এই তাইলে হচ্ছে আমাদের এই যে তাপমাত্রার স্কেল, তারপরে এই যে তাপমাত্রার যে বিভিন্ন সমীকরণগুলো পড়লাম, সবগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। আমরা নেক্সট টপিকসে যাব, সবগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। আচ্ছা ক্লিয়ার। এখন দেখো তাপগতিবিদ্যার হচ্ছে দ্বিতীয় সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের ভিত্তিটা হচ্ছে আসলে তাপ শক্তি কখনোই সম্পূর্ণরূপে কি হয় না, কাজে পরিণত হয় না। দ্বিতীয় সূত্রটা সাধারণত এনট্রপির উপরে কথা বলে আর কি। আর শূন্যতম সূত্র থেকে আমরা শিখছি যে বিভিন্ন এই যে তাপগতিবিদ্যার স্কেল বা
হচ্ছে তাপের সমতা, এগুলা নিয়ে আসলে আলোচনা। আর প্রথম সূত্র শিখছি তাপ কাজ এই দুইটা কি সমান। দ্বিতীয় সূত্রে আমরা দক্ষতা, এই যে কার্নো ইঞ্জিন, এগুলা শিখবো। তাহলে দ্বিতীয় সূত্রের ভিত্তিটা হচ্ছে তাপ শক্তি কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত হয় না বা করা যায় না। তাপ শক্তিকে কি করা যায় না? 100% কাজে পরিণত করা যায় না। এটা হচ্ছে আমাদের ভিত্তি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ভিত্তি। এটা 4টা বিবৃতি আছে, 4 জনে দিছে, ক্লসিয়াস, ক্যালভিন, প্লাঙ্ক, কার্নো। বই থেকে বা থিওরির পিডিএফ আছে, এখানে লেখা আছে, সুন্দর করে 4টাই মুখস্থ রাখতে হবে। বইলা দেয় যে অমুকের একদম নাম ফিক্সড করে বলে যে আর বিবৃতিটা কোনটা, বা বিবৃতিটা দিয়ে বলে এটা কার বিবৃতি। ক্লসিয়াসের বিবৃতি হচ্ছে যে কম থেকে বেশিতে নেওয়া সম্ভব না, এমন কোনো যন্ত্র নাই। তারপরে ক্যালভিনের বিবৃতি হচ্ছে যে শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে কাজের অবিরাম প্রবাহ পাওয়া যাবে না। প্লাঙ্কের হচ্ছে ইঞ্জিন নিয়ে বলছে যে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব না যেটা হচ্ছে অনবরত তাপ গ্রহণ করবে এবং সম্পূর্ণটা কি করবে, কাজে পরিণত করবে। এটা হচ্ছে প্লাঙ্ক। আর কার্নো বলছে এমন কোনো যন্ত্র বানানো সম্ভব না যেটা থেকে কি পাওয়া যায়, 100% তাপকে কাজ বানানো যায়। মেইনলি সবার কথার ভিত্তি হচ্ছে একটাই, যে তাপ শক্তি কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না। এই 4টা বিবৃতি আমাদের কি করতে হবে, পড়তে হবে। এখন দেখো, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, বা প্রত্যাগামী অপ্রত্যাগামী একই জিনিস। বিপরীতমুখী হয়ে কি করতে পারে, প্রত্যাবর্তন করতে পারে, এটা হচ্ছে প্রত্যাবর্তী। এবং সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল এবং কি হয়, ফলাফল সমান এবং বিপরীত হয়। এটা একটা ধীর প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে একটা স্লো প্রক্রিয়া। তাহলে এটা দেখো, এই যে পানি থেকে বরফ অথবা বরফ থেকে পানি বিপরীতমুখী হয়ে কি করতে পারে, প্রত্যাবর্তন করতে পারে। আমরা ওই যে রাসায়নিক পরিবর্তনে রসায়নে শিখছি না, যে একদিকে বিক্রিয়া যদি যায় তার বিপরীত দিকে তাপটা কি হয়, ঋণাত্মক হয়। একবার হয় তাপ হারি আর একবার তাপ উৎপাদী, কারণ ওই যে মাইনাস আসে আর একবার প্লাস আসে। এই যে এখানে বলেই দিছে যে প্রত্যেক স্তরে তাপের পরিমাণটা কি হবে, সমান হবে এবং বিপরীত হবে। আর অপ্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে এটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতেই পারবে না, একমুখী প্রক্রিয়া। এটা হচ্ছে কি ধরনের প্রক্রিয়া, এটা হচ্ছে একমুখী প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটা আবার হচ্ছে কি দ্রুত প্রক্রিয়া। দ্রুত প্রক্রিয়া আমরা আগে শিখে আসছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা আমাদের হচ্ছে দ্রুত প্রক্রিয়া। আবার সমউষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের স্লো প্রক্রিয়া। দেখো সমউষ্ণ প্রক্রিয়া, এই যে এই দুইটা জিনিস বাদ পড়ছিল, এটা লিখে নিবা। সমউষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের সমীকরণটা হচ্ছে W=N/T ln V2/V1। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে 2018-19 আসছে, বলা আছে V2টা V1 এর দ্বিগুণ হয়েছে, T1 এর মান দেওয়া আছে 127। তাহলে কাজ কত হবে, V2 হয়েছে কত, V1 এর দ্বিগুণ। তাহলে জাস্ট বসায়, ক্যালকুলেটর ইউজ আছে এরকম বিশ্ববিদ্যালয়ে আসবে, এছাড়া আসবে না। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজটা হচ্ছে W=Nr/Γ-1 T1 - T2। সমীকরণটা মনে রাখবা, তাইলে হবে। আর এইচএসসির জন্য এটা থেকে অঙ্ক আসতে পারে সৃজনশীলে। তাহলে এটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়ায় অ্যাড করে নিবা, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অ্যাড করে নিবা। যে সমউষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ W=Nrt ln V2/V1, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ W=Nr/Γ-1 T1 - কত, T2। তাহলে এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার কত, দ্বিতীয় সূত্র। এখান থেকে আমরা শিখলাম প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন দেখো, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এরকম ইঞ্জিন কি কি আছে, বাষ্প ইঞ্জিন আছে, পেট্রোল ইঞ্জিন আছে, ডিজেল ইঞ্জিন আছে। তো এগুলা কি করে, তাপ শক্তিকে কাজে পরিণত করে, যান্ত্রিক শক্তি। এখন দেখো কার্নো ইঞ্জিনের চিত্রটা এরকম যদি আঁকাই, এটা হচ্ছে তাপ উৎস, সবাই মোটামুটি জানোই। তারপরে হচ্ছে আর একটু হায়ার লেভেলেই জানো। তারপরে হচ্ছে আমরা জাস্ট একটু রিভাইজ করতেছি। দেখো, তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এটা হচ্ছে তাপ উৎস, আর এটা হচ্ছে কি তাপ গ্রাহক। তাহলে তাপ উৎসের ক্ষেত্রে T1 Q1, তাপ গ্রাহকের তাপমাত্রা T2 Q2। অবশ্যই তাপ উৎসের তাপমাত্রা এবং তাপ দুইটাই কি হবে, তাপ গ্রাহকেরটার চাইতে বড় হবে ইঞ্জিনের ক্ষেত্রে। আর কাজ হয় কতটুকু, Q1 - কত, Q2।
কাজের পরিমাণটা হচ্ছে তাহলে আমাদের কতটুকু, এই Q1 থেকে Q2 মাইনাস করলে যতটুকু থাকে এটাই হচ্ছে আমাদের কি ইঞ্জিনের কৃত কাজ। আর ইঞ্জিনের দক্ষতা হচ্ছে কৃত কাজ ডিভাইডেড বাই উৎসের তাপমাত্রা, তাপ, কৃত কাজ ডিভাইডেড বাই উৎসের তাপ, তাহলে গুণন 100%। তাহলে কৃত কাজ আমরা পাইছি কত, Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ, দক্ষতার সমীকরণ হচ্ছে এটা। এটা আসছিল এগ্রিতে 19-20-এ সমীকরণটা আসছিল। তাহলে দেখো এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি 1 মাইনাস Q2 বাই Q1 গুণন 100%। আবার টি দিয়ে লিখলে আমরা লিখতে পারি T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 গুণন 100%, অথবা লিখতে পারি 1 মাইনাস T2 বাই T1। একই সমীকরণগুলো আসতে পারে, এই জন্য এইভাবে। টি আর কিউ এর মধ্যে যদি সম্পর্ক তুমি নাও, যদি তুমি টি এর সাথে কিউ এর সম্পর্ক নাও, তবে আমাদের সূত্র পাবো কি, Q2 ডিভাইডেড বাই Q1 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T1। এটা হচ্ছে আমাদের হচ্ছে তাপমাত্রা এবং তাপের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো যদি T2টা 0 হয়, T2 যদি 0 হয়, সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিনের দক্ষতা কত হবে, 100%। তবে বাস্তবে এমন কোনো ইঞ্জিন পাওয়া কি সম্ভব না। এবার আসছিল জাহাঙ্গীরনগর 19-20-এ যে একটা ইঞ্জিনের দক্ষতা T2 যদি 0 হয় তাহলে ইঞ্জিনের দক্ষতা কত হবে, 100% হবে। T2 0 হলে দক্ষতা কত হবে, 100%। তবে এরকম ইঞ্জিন আসলে কি পাওয়া সম্ভব না। দেখো Q1 বা T1 যত বেশি হবে, T2 বা Q2 যত কম হবে, ইঞ্জিনের দক্ষতা কি হবে, তত বাড়বে, বেশি হবে। Q1 যত বেশি বা T1 যত বেশি, T2 বা Q2 যত কম, ইঞ্জিনের দক্ষতা কি হবে, তত বেশি হবে। তাহলে এখান থেকে আমরা ইঞ্জিনের কি কি সমীকরণ পেলাম, Q2 Q1 T2 T1 অনুপাত সমান, আরেকটা হচ্ছে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 গুণন 100% দক্ষতা, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 গুণন 100%। অবশ্যই Q1 বড় Q2 এর চাইতে, T1 বড় T2 এর চাইতে। আরেকটা পাচ্ছি কাজের সমীকরণ, কাজ হচ্ছে কি Q1 মাইনাস কত, Q2। তাহলে এগুলো আমাদের কার্নো ইঞ্জিনের সমীকরণ। আমরা এখন হচ্ছে দেখো, যদি এরকম বলে যে আমাদের T2টা কি রাখছি, স্থির আছে, T2 তাপমাত্রা যেটা ছিল ওইটাই আছে, কিন্তু আমরা T1 বাড়ায় দিছি, তাহলে আমাদের ইঞ্জিনের দক্ষতা কি হয়ে যাবে, বাইরে যাবে। উৎসের তাপমাত্রা বাড়ায় দিছি, গ্রাহকের তাপমাত্রা সেম আছে, স্থির, তাহলে দক্ষতা কি হবে, বাড়বে। T1 স্থির রাইখা T2 বাড়ায় দিলে দক্ষতা কি হয়ে যাবে, কমে যাবে। যদি আমি এই T1টা স্থির রাখছি আর T2টা আমি বাড়ায় দিছি, সেই ক্ষেত্রে দক্ষতা আমাদের কি হয়ে যাবে, কমে যাবে। আর যদি এরকম হয়, আমরা যদি অঙ্কে দেখি, কোনো অঙ্কে দেখি যে Q2টা হচ্ছে Q1 এর অর্ধেক, T2টা T1 এর কি অর্ধেক, যদি এরকম বলা থাকে, তাহলে আমাদের অঙ্ক করার প্রয়োজন হবে না, ইটা ডিরেক্ট বসায় দেব কত, 50%। তার মানে আমাদের গৃহীত তাপ হচ্ছে বর্জিত তাপের ক্ষেত্রে, বর্জিত তাপটা হচ্ছে গৃহীত তাপের কত, অর্ধেক। তার মানে উৎসের তাপমাত্রাটা যদি গ্রাহকের তাপমাত্রাটা যদি উৎসের তাপমাত্রার অর্ধেক হয়, বা উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রার দ্বিগুণ হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, দক্ষতা হচ্ছে 50%। এই গ্রাহকের তাপমাত্রাটাকে মাঝে মাঝে বলা হয় সিঙ্কের তাপমাত্রা, ঠিক আছে। আমাদের গ্রাহকের তাপমাত্রাটাকে বলা হয় সিঙ্কের তাপমাত্রাও বলা থাকে, একই জিনিস, গ্রাহকের তাপমাত্রা, এটাই হচ্ছে সিঙ্কের তাপমাত্রা। এখন দেখো আমরা ম্যাথ সলভ করব। 127 ডিগ্রি ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা কত। 127 আরেকটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত কার্নো ইঞ্জিনের দক্ষতা কত। আমি আগেও বলে দিছি, আদর্শ গ্যাসে তাপ রিলেটেড বা তাপমাত্রা রিলেটেড যদি কিছু থাকে, এটাকে সেন্টিগ্রেডটাকে কেলভিনে নিয়ে অঙ্ক করতে হবে, মাস্ট বি কেলভিনে নিতে হবে। মাস্ট বি কি করতে হবে, কেলভিনে নিয়ে ম্যাথ করতে হবে। তাহলে দেখো যদি 127 আর 27-এর মধ্যে ক্রিয়ারত হয়, সেই ক্ষেত্রে আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতাটা কত হবে। তাহলে আমাদের এখান থেকে T1 পাচ্ছি কত, 127 মানে হচ্ছে আমাদের কত ডিগ্রি, 273-এর সাথে 127 যদি যোগ করি, তাহলে হচ্ছে আমাদের কত, দেখো 400।
400 কেলভিন। আর T2টা আমরা পাচ্ছি কত, 300 কেলভিন। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি T2টা কত পাচ্ছি, 300 কেলভিন। এখন দেখো যে T1 ডিভাইডেড বাই কত, আর T1 T2 যদি 400 আর এটা 300 হয়, তাহলে এটা আমরা জানি কত, 400 মাইনাস 300 ডিভাইডেড বাই 400 গুণন 100 ইকুয়াল টু হচ্ছে 25%। হ্যাঁ, সবারটাই ঠিক আছে, 25। তাহলে এটার আমাদের ইটাটা হচ্ছে কত পার্সেন্ট হবে, 25%। 127 এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17, ইসলামিক বিশ্ববিদ্যালয় এই টাইপেরই আসছে 19-20। তার মানে এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা। পরেরটা দেখো, পরেরটা কত হবে তাহলে, 327 আর একটা হচ্ছে কত, 27। 327-এর ক্ষেত্রে T1 কত, 600, T2 কত, 300। এই দেখো একটা আরেকটার দ্বিগুণ হয়েছে, T1টা T2-র দ্বিগুণ, তাহলে এটা আমরা নর্মালি বলতে পারি এটা ইকুয়াল টু 50%। ঠিক আছে। আর যদি বের করো তাহলে এটা ইকুয়াল টু দেখো 600 মাইনাস 300 ডিভাইডেড বাই 600 গুণন 100%। তাহলে দেখো এটাটা কত আসতেছে, 50%। তাহলে 327 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 10-11-তে আসছে, তাহলে দক্ষতা হবে আমাদের কত পার্সেন্ট, 50%। পরেরটা দেখো, একটা ইঞ্জিন বরফ বিন্দু ও বাষ্পবিন্দুতে ক্রিয়ারত, ইঞ্জিনের দক্ষতা কত হবে? কুয়েটে আসছে প্লাস আদার্স। তাহলে একটা ইঞ্জিন বরফ বিন্দু এবং বাষ্পবিন্দুতে ক্রিয়ারত, বরফ বিন্দু আর বাষ্পবিন্দু মানে কি, T1 হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে 373, আর T2 হচ্ছে কত, 100 কেলভিন, 273, 0 ডিগ্রি মানে 273 কেলভিন। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমরা বের করি, এটা আসবে কত, মুখস্থ রাখবা, এটা ক্যালকুলেটর ছাড়া বের করা একটু কঠিন, 26.8%, 26.81 বা 2%, এটা হবে কি ইটার মান 26 কত 8। কুয়েটা আসছিল, এটা কুয়েটা অপশন ছিল 26.28, 26.82। কুয়েটে অপশনগুলো ছিল 26.28 আর ডিতে ছিল 26.82%। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 26.82। গতবারের আগের মার মনে হয় আসছে এটা কুয়েটে। তাহলে দেখো, একটা ইঞ্জিন বরফ বিন্দু ও বাষ্পবিন্দুতে ক্রিয়ারত, ইঞ্জিনের দক্ষতা কি হবে, কত হবে? তাহলে ইঞ্জিনের দক্ষতা হচ্ছে আমাদের T1 সমান 373, T2 সমান কত, 273। তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি কত, 26.81 বা 2, 26.8%। তাহলে এটা হচ্ছে আমাদের এইখান থেকে দক্ষতা পাচ্ছি। এখন আমরা নতুন কিছু টাইপসে যাব। দেখো, হ্যাঁ সবারটাই ঠিক আছে, 26.8, মুনিয়া 26.8, নিয়ন 26, ঠিক আছে। দেখো, একটা কার্নো ইঞ্জিন 300 ডিগ্রি ও 100 ডিগ্রি এবং অপর একটা কার্নো ইঞ্জিন 500 ডিগ্রি এবং 300 ডিগ্রি এই দুইটার মধ্যে ক্রিয়ারত আছে। তাহলে হচ্ছে এই ইঞ্জিনের একটার তুলনায় আর একটার কি হবে, দক্ষতা কত? প্রথমটির তুলনায় দ্বিতীয়টার দক্ষতা কত? দেখো, দুই ইঞ্জিনের ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য সেম, এটার ক্ষেত্রেও পার্থক্য 200 ডিগ্রি, এটার ক্ষেত্রেও পার্থক্য কত, 200 ডিগ্রি। তাহলে আমাদের যে যদি উপরেরটা বের করি, সাপোজ এটারটা বের করি, দ্বিতীয়টা, তাহলে দেখো এটার ক্ষেত্রে আমাদের ইটা কত আসতেছে, 100% আমরা বাদ, যেহেতু তুলনা করবো 100% বাদ, তাহলে উপরে আসতেছে দেখো 773 মাইনাস 573, 200 ডিভাইডেড বাই হচ্ছে কত, 773। এটা হচ্ছে ইটা 2, আর ইটা 1 আমরা পাচ্ছি কত, 200 ডিভাইডেড বাই কত, 573। ইটা 1 আমাদের বলছে হচ্ছে ইটা 1 এর সাপেক্ষে প্রথমটির তুলনায় দ্বিতীয়টির দক্ষতা কত হবে। ঠিক আছে, প্রথমটির তুলনায় দ্বিতীয়টির দক্ষতা কত হবে। তাহলে দ্বিতীয়টার দক্ষতা যদি আমরা বের করো, দেখো তাহলে প্রথমটা ইটা 1 ডিভাইডেড বাই ইটা 2, একটার তুলনার সাথে আরেকটা করো, তাহলে দেখো ইটা 1 এর মান হচ্ছে আমাদের কত,
773। তাহলে আমরা এখান থেকে 773 ডিভাইডেড বাই কত 573 গুণন 100%, যেহেতু তুলনা করছি 100% দিয়ে দিলাম আমাদের। তাহলে দেখো এটা দিয়ে আমরা কাটাকাটি করার টেকনিক শিখছি না? কাটাকাটি করার কি টেকনিক? 3 3 কাটা, 7 7 কি কাটা। তাহলে হচ্ছে আমরা 7কে 5 দিয়ে ভাগ করব। 7কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1.4 হয়, কাছাকাছি হবে। তার মানে এটা 1.4 অপশনে ছিল 135%, সঠিক অ্যান্সার হচ্ছে কত 100। যদি 773কে 573 দিয়ে ভাগ করো সেই ক্ষেত্রে মান আসবে 1.35, আর যদি তুমি 7কে 5 দিয়ে ভাগ করো তাহলে মান আসবে কত 1.4। তাহলে আমাদের 1.4 এগুলো অপশনে ছিল না, তাহলে 135% অ্যান্সার 135%। অপশনে ছিল কত 135%, তারপরে ছিল 180% বা অনেক দূরে দূরে ছিল, ঠিক আছে। তাহলে 773 ডিভাইডেড বাই 573 গুণন 100%, তাহলে একটার তুলনায় প্রথমটুকু আরেকবার। আচ্ছা প্রথমটুকু দেখো, একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা কত 300 ডিগ্রি, আর একটা হচ্ছে কত 100 ডিগ্রি। দেখো তাহলে দক্ষতাটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো ইটা 2, সাপোজ ইটা 1 বের করো। ইটা 1 বের করলে আমাদের সূত্র কি হয়? T1 মাইনাস কত T2 ডিভাইডেড বাই T1। তাহলে T1 এর মান আছে কত 573 মাইনাস 373 ডিভাইডেড বাই 573 গুণন 100%। এটাই তো আসলে এটা 1, যেহেতু তুলনা করছে একটার সাথে আরেকটা, আমরা 100% একবারে দিয়ে দিব এখানে। দেখো তাহলে এখানে আমরা বের করতে পারতেছি কত 200 ডিভাইডেড বাই 573। আবার ইটা 2ও সেম ভাবে বের করতে পারতেছি 200 ডিভাইডেড বাই কত 773। তাহলে ইটা 1 ডিভাইডেড বাই যদি ইটা 2 করো, ইটা 1 ডিভাইডেড বাই ইটা 2 করলে আমাদের অ্যান্সার কত আসতেছে 573 ডিভাইডেড বাই 773। এখান থেকে কাটাকাটি করে আমরা পাচ্ছি কত 135%, 135%। এখন বুঝছো কিনা ফৌজিয়া? ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা বুঝছি। দেখো এটা নর্মালি করবা, যদি এরকম পার্থক্যটা সেম থাকলে একটা শর্টকাট ইউজ করবা। এটা 1 ডিভাইডেড বাই এটা 2 ইকুয়াল টু এটা 1 ডিভাইডেড বাই যদি এটা 2 হয়, তাহলে দ্বিতীয় ইঞ্জিনের যে প্রথম তাপমাত্রা থাকবে, দ্বিতীয় ইঞ্জিনের যদি পার্থক্য সেম থাকে, দেখো এটার ক্ষেত্রেও যে পার্থক্য পরেরটার ক্ষেত্রেও একই পার্থক্য, তাহলে এটার শর্টকাট হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনের উৎসের তাপমাত্রা, দ্বিতীয় ইঞ্জিনের উৎসের তাপমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে প্রথম ইঞ্জিনের উৎসের তাপমাত্রা, প্রথম ইঞ্জিনের উৎসের তাপমাত্রা। তাহলে আমাদের এগুলো আর দরকার হবে না, আমরা ডিরেক্ট বসায় দিব। তাহলে এই যে এটা যদি করো ইটা 1 ডিভাইডেড বাই ইটা 2, তাহলে দ্বিতীয় ইঞ্জিনের উৎসের তাপমাত্রাটা কত আছে 773, আর প্রথম ইঞ্জিনের উৎসের তাপমাত্রা কত? প্রথম ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 573 গুণন 100%। তাহলে একটার তুলনায় আর একটা ডিরেক্ট করে দিবা। এভাবে যদি দেখো যে পার্থক্য সেম আছে, এখানেও পার্থক্য হচ্ছে 200, এখানেও 200, বা এখানে 100 এখানেও 100, পার্থক্য সেম থাকলে আমরা এই শর্টকাটলি ইউজ করতে পারবো। কিভাবে? ইটা 1 ডিভাইডেড বাই ইটা 2 ইকুয়াল টু দ্বিতীয় ইঞ্জিনের উৎসের তাপমাত্রা ডিভাইডেড বাই প্রথম ইঞ্জিনের কি উৎসের তাপমাত্রা। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট। পরেরটা দেখো, একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপগ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা 50%। একে 60% দক্ষ করতে তাপ উৎসের তাপমাত্রার কি ধরনের পরিবর্তন করতে হবে? সাস্টে আসছে 16 17 প্লাস অন্যান্য জায়গায় আসছে এটা। একটা কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপগ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা কত 50। একে 60% দক্ষ করতে তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে? তাহলে আমাদের তাপ উৎসের তাপমাত্রা দুইটা বের করতে হবে।
আমরা যদি ব্রড নিয়মে করি, ব্রড রুলস বা মেইন রুলসে যদি আমরা করি, তাহলে দেখো কি আসে। তাহলে ইটা আছে কত 50, 50% মানে 50/100, 1 মাইনাস এখানে 27 ডিগ্রি আছে, কার তাপমাত্রা, গ্রাহক, 300 ডিভাইডেড বাই T1। হ্যাঁ 150, 150 আমরা কিভাবে পাচ্ছি দেখো। তাহলে এখান থেকে যদি আমরা T1 300 ডিভাইডেড বাই T1টা রাখি, এই পাশে আনলাম আর এটা ওই পাশে নিলাম, 1 মাইনাস 50/100। তাহলে এখান থেকে পাচ্ছি কত 50/100। এখন সুতরাং T1 পাচ্ছি কত, T1 ইকুয়াল টু 50 দিয়ে ভাগ করে দিলে 600 কেলভিন, এটা আমরা T1 পাচ্ছি। এখন যদি আমাদের এটা হচ্ছে হ্যাঁ T1 পাচ্ছি, T2টা সেম রাখবো আমরা, হচ্ছে দক্ষ করতে উৎসের তাপমাত্রা কত বানাইতে হবে। তাহলে আমরা T2 সেম রেখে দক্ষ কত করছি 60%, তাহলে 60/100 ইকুয়াল টু 1 মাইনাস 300 ডিভাইডেড বাই কত T1। T1টা আবার বের করব, উৎসের তাপমাত্রা পরিবর্তন চাইছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা বের করতে পারি 300 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু 1 মাইনাস 60/100 ইকুয়াল টু হচ্ছে কত 40/100, 40/100। তাহলে এটাতে যদি আমরা কাটি কত হয়, তাহলে T1 ইকুয়াল টু পাচ্ছি কত দেখো 300 গুণন 100 ডিভাইডেড বাই কত পাচ্ছি 40। তাহলে এখান থেকে যদি কাটো কত আসে, এইখানে কাটো 5 আর এই 2 দিয়ে কাটা 150, তাহলে 5 150তে হচ্ছে আমাদের 750, 750। এটা হচ্ছে মেইন রুলস, শর্টকাটটাও শিখিয়ে দিচ্ছি। তাহলে 750, তাহলে পার্থক্য কত, ডেল কে ইকুয়াল টু হচ্ছে 150 কেলভিন। 150 কেলভিন কি করতে হবে, বাড়াতে হবে, 150 কেলভিন ইনক্রিজ করতে হবে। হ্যাঁ 750 মাইনাস 600, এটা হচ্ছে আমাদের, তাহলে 150 কেলভিন কি করতে হবে, বাড়াতে হবে। এখন এটার একটা শর্টকাট আছে যে ডেল টি ইকুয়াল টু ডেল ইটা, যে টিটা দেওয়া আছে ডেল T2, তারপর হচ্ছে 1 মাইনাস ইটা 1 মাইনাস ইটা 2, এটা হচ্ছে আমাদের কি শর্টকাট। এখন দেখো তাহলে ডেল ইটা দেওয়া আছে কত, ডেল ইটা দেওয়া আছে 10, তাহলে 0.1 গুণন তাপমাত্রা দেওয়া আছে 300 আর 1 মাইনাস ইটা 1, তাহলে 1 মাইনাস ইটা 1 করলে 0.5, 1 মাইনাস ইটা 2, 1 মাইনাস ইটা 2 করলে কত হবে 0.4। ইটা 2 মান দেওয়া আছে 0.6, তার মানে হচ্ছে 1 মাইনাস ইটা 1 যদি করো 0. কত হয় 4। এখন দেখো আমরা কাটাকাটি করলে কত আসে, 5 গুণন 4 আর এখানে হচ্ছে 3000, ঠিক আছে। তাহলে 20 দিয়ে যদি ভাগ করে দাও 3000, 20 দিয়ে তাহলে ভাগ করে দিলে কত হবে 150 কেলভিন। তাহলে আমাদের এই ধরনের সূত্রের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে সূত্র হচ্ছে ডেল ইটা টি। ডেল ইটা কিভাবে বের করছি, 50 মাইনাস 60 মাইনাস 50 ডেল ইটা, দুইটা ইটার পার্থক্য, তাহলে কত 10% মানে হচ্ছে 0.1। আর টি যেটা দেওয়া আছে এটা কত 27 ডিগ্রি, 27 ডিগ্রি মানে হচ্ছে 300। আর ইটা 1 এর মান আমাদের দেওয়া আছে কত 0.5, 1 থেকে 0.5 মাইনাস করলে 0.5। ইটা 2 দেওয়া আছে 0.6, 1 মাইনাস 0.6 0.4, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 150 কেলভিন। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের এইভাবে, যদি এখানে অন্য তাপমাত্রাও দেওয়া থাকে বা হচ্ছে অন্য দক্ষতা দেওয়া থাকে, আমরা এই শর্টকাটটা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে শর্ট। আর এটা হচ্ছে ব্রড রুলসে কিভাবে করব এটাও আমরা দেখাই দিছি, যে আমাদের যদি শর্টকাট মনে না থাকে আমরা এইভাবে কি করতে পারি, ব্রডলি করব।
এটা ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো তো। ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো একটা কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং আরেকটা হচ্ছে 200 কেলভিন তাপমাত্রার দুটি আধারের মধ্যে পরিচালিত হয়। প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি উৎস হতে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে তাহলে প্রত্যেক চক্রে তাপ গ্রাহকে কত তাপ বর্জন করবে। একটা কার্নো ইঞ্জিন 500 কেলভিন আর একটা হচ্ছে কত 250 কেলভিন তাপমাত্রার তাপ আধারের মধ্যে পরিচালিত হয়। প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি তাপ উৎস হতে 1 ক্যালোরি তাপ গ্রহণ করে তাহলে প্রত্যেক চক্রে তাপ বর্জন করার পরিমাণ কত। চুয়েটে আসছে আর একটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবার আসছে 19-20। কে কে পারছো জানি না। তাহলে দেখো এটা হচ্ছে চুয়েট 14-15-তে। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি আমাদের বের করতে হবে উৎসের তাপমাত্রা দেওয়া আছে, তাহলে তাপ দেওয়া আছে Q2 ডিভাইডেড বাই Q1 আমরা জানি ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই কি T1। তাহলে দেখো Q2 ইকুয়াল টু T2 এর মান দেওয়া আছে 250, T1 এর মান দেওয়া আছে 500 আর Q1 এর মান দেওয়া আছে কিলো ক্যালোরিকে ক্যালোরিতে নিলে 1000। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কত 500 ক্যালোরি। 500 ক্যালোরি। একটা কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রার দুটি তাপ আধারের মধ্যে পরিচালিত হয়। প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি উৎস থেকে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে তাহলে প্রত্যেক তাপ গ্রাহকের তাপমাত্রা কত হবে। তাহলে গ্রাহকের তাপমাত্রা Q2 ডিভাইডেড বাই কত Q1, T2 ডিভাইডেড বাই T1। T2 এর মান দেওয়া আছে 250, আরেকটা হচ্ছে আমাদের এখান থেকে পাচ্ছি কত T2 এর মানটা দেওয়া আছে 250, আবার এখানে আমাদের যে T1 এর মান দেওয়া আছে কত 500। তাহলে দেখো 500 থেকে আমরা এখান থেকে করলাম 500 ক্যালোরি। কিলো ক্যালোরিকে আমরা কি করছি ক্যালোরিতে ভাঙায় নিছি। তাহলে কিলো ক্যালোরিকে আমরা ক্যালোরিতে ভাঙায় নিছি। তাহলে এটা হচ্ছে আমাদের এই টাইপের যদি আসে তাহলে আমরা এইভাবে করব অনুপাতটা নিয়ে Q2 বাই Q1 T2 বাই কি T1। ঢাকা বিশ্ববিদ্যালয় চুয়েট। এরপরেরটা দেখো একটা প্রত্যাবর্তী ইঞ্জিন তাপের 1/6 অংশ কাজে রূপান্তরিত করে যখন উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা এত ডিগ্রি কমানো হয়। উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা এত কমানো হয় তখন ইঞ্জিনের দক্ষতা কি হয়ে যায়। আমরা জানি যে যদি গ্রাহকের তাপমাত্রা কমানো হয় তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনের দক্ষতা বাড়ে, তাহলে ইঞ্জিনের দক্ষতা কত হয় দ্বিগুণ। গ্রাহকের তাপমাত্রা কত হবে দেখো এটা যদি আমি রিটেনে করতে যাই, এবার আসছে বুয়েটে 19-20। যদি আমি রিটেনে করি তাহলে এটা আমাদের অনেক বড় হয়ে যাবে। আমরা এটা এমসিকিউ এর জন্য ট্রিক্স অ্যাপ্লাই করব। দেখো এই যে 1/6 অংশ কি দেওয়া আছে তাপের এত অংশ রূপান্তর করে, তার মানে এটার দক্ষতা হচ্ছে 1/6। তাহলে আমরা এখান থেকে T1টা বের করব, যেটা দেওয়া আছে ওইটাকে 6 দিয়ে গুণ, 6 গুণন 62। তাহলে এখান থেকে কত আসে দেখো 6 গুণন 62 করলে কত হয়, তাহলে 6 6 36 37 372 ক্যালভিন। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে 372 কি ক্যালভিন আমরা পাচ্ছি। তাহলে আমাদের এই T1 এর মানটা কিভাবে বের করলাম, যে আমাদের এখান থেকে আমরা 372 কেলভিন কিভাবে করছি, যেটা দেওয়া আছে যে কত ডিগ্রি কমাইছে এটার সাথে জাস্ট গুণ করে, এটা রিটেনে করতে গেলে অনেক বড় হবে, এটা ট্রিক্স। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখান থেকে 372 এটাকে আমরা লিখতে পারি কত 99 ডিগ্রি সেন্টিগ্রেড, 99 ডিগ্রি সেন্টিগ্রেড। আর T2টা তাহলে কত হবে, এই যে 72 কমাইছে তাহলে T2টা হবে 62 মাইনাস করে দিব আমরা। T1 যেটা পাইছি ওটা থেকে 62 মাইনাস 372 মাইনাস 62 ডিগ্রি
সেন্টিগ্রেড। তাহলে 62 মাইনাস করলে ইকুয়াল টু কত হবে? 310 কেলভিন। 310 কেলভিন। 310 কেলভিন মানে আমাদের অ্যান্সার কত আসবে? 37 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এটা হচ্ছে একদম শর্টকাটলি আমরা করে ফেললাম এক লাইনে। একটা প্রত্যাবর্তী, এটা বুটেক্সেও আসছে এবার, একটা প্রত্যাবর্তী ইঞ্জিন 1/6 অংশকে কাজে রূপান্তর করে, তার মানে এর দক্ষতা হচ্ছে 1/6। যখন উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা এত ডিগ্রি কমানো হয় তখন ইঞ্জিনের দক্ষতা কি হয়? দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে কত হয় দেখো তো? 2 গুণন 1/6 ইকুয়াল টু কত? 1/3। ঠিক আছে, দ্বিগুণ হয়। তাহলে কোশ্চেনে দ্বিগুণও বলা থাকতে পারে, 1/3 1/3 বলা থাকতে পারে। আমাদের যেটাই বলুক আমরা বুঝে নেব দ্বিগুণ। তাহলে গ্রাহকের তাপমাত্রাটা হবে এই 6 দিয়ে যেটা কমাইছি এটার সাথে গুণ, এটা হবে গ্রাহকের, সরি উৎসের। আর গ্রাহকেরটা হবে যেটা পাবো এটা থেকে হচ্ছে কি উৎসেরটা মাইনাস। আর যদি বলে এখন বর্তমানে কোন তাপমাত্রায় ক্রিয়ারত, তাহলে আরো 62 মাইনাস করে দিতে হবে। এর কোশ্চেনটা পরেরটা দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের T1 T2। তাহলে গ্রাহকের তাপমাত্রা আমরা পাচ্ছি কত? 37 ডিগ্রি অথবা 310। T1 থেকে 62 মাইনাস, তাহলে এটা হচ্ছে 310। এটা দেখো একই একই কোশ্চেন। একটা কার্নো চক্রের দক্ষতা হচ্ছে 1/6। এটা বুটেক্সে আসছে 19-20। ঠিক আছে, একই কোশ্চেন। তাপমাত্রা 70 ডিগ্রি কমাইলে দক্ষতা হয় কত? 1/3। এই যে দেখো এখানে দ্বিগুণ না বলে কত বলছে? 1/3 বলছে। আলটিমেটলি 1/3 মানে 1/6 এর কি দ্বিগুণ। তাহলে একটা কার্নো চক্রের দক্ষতা 1/6, তাপ গ্রাহকের তাপমাত্রা 70 ডিগ্রি কমাইলে দক্ষতা কত হয়? দ্বিগুণ হয়, মানে 1/3 হয়। কার্নো চক্রটি এখন কোন প্রারম্ভিক তাপমাত্রা এবং চূড়ান্ত তাপমাত্রা দ্বয়ের মধ্যে ক্রিয়ারত? বর্তমানে যেটা চাইছে এটা বের করতে হবে। তাহলে T1 কত হবে? 6 গুণন 70, এই যে 6 যতটুকু কমাইছি এটার সাথে গুণফল, তাহলে কত হবে? 420 ডিগ্রি, 420 কেলভিন। T2 কত হবে? 420 মাইনাস 70, 420 মাইনাস 70, 350 কেলভিন। এটা হচ্ছে আমাদের কি? T2। T1 পাইলাম, T2 পাইলাম। এখন আমাদের বলছে বর্তমানে, আর ওই যে যখন 70 ডিগ্রি কমায় ফেলছি তাহলে বর্তমানের তাপমাত্রাটা কত? তাহলে প্রথমে ছিল, প্রারম্ভিক অবস্থায় ছিল 420 আর 350, কিন্তু দেখো পরে আবার আমরা কি করছি? আরো 70 কমায় দিছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বর্তমান তাপমাত্রাটা হচ্ছে 350, এটা থেকে আরো 70 কম। তাহলে হচ্ছে আমাদের কত আসতেছে দেখো, যদি আরো 70 কমায় দাও তাহলে 280। তাহলে এটা হচ্ছে আমাদের কি 280 কেলভিন অথবা 10 ডিগ্রি কি সেন্টিগ্রেড। 280 কেলভিন অথবা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একই কোশ্চেন, বুয়েট বুটেক্সের যেটা আসছে, জাস্ট হচ্ছে এটা চাইছে কি বর্তমানের প্রারম্ভিক তাপমাত্রা কত। তাহলে আনসার কত হবে? 280 কেলভিন। আর যদি আগেরটাতে কি চাইছিল? প্রারম্ভিক তাপমাত্রা, মানে আগেরটাতে চাইছিল গ্রাহকের তাপমাত্রাটা কত হবে, জাস্ট T2 চাইছে। কিন্তু এটাতে আর একটু প্যাচ দিয়ে দিছে যে বর্তমানে যে 70 ডিগ্রি কমানোর ফলে বর্তমানে কত আছে। তাহলে আমরা আগে ছিল 350, 70 আরো কমায় দেওয়ার ফলে কত হয়েছে? 280। এই সবার কি ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, বাকিদের কি অবস্থা? ক্লিয়ার? আচ্ছা দেখো তাইলে আমরা এখন হচ্ছে রেফ্রিজারেটরটা একটু দেখব। রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা জানি যে Q2টা বড় হয়। আমরা এই যে ইয়ার ক্ষেত্রে না এখানে 70 ডিগ্রিকে কেলভিনে বা কিছুই নিতে হবে না আমাদের, এটা হচ্ছে একটা শর্টকাট। হ্যাঁ,
তুমি যদি ব্রড নিয়মে করো তাহলে সেই ক্ষেত্রে ব্রড নিয়মে করলে কি হবে, আমাদের এই যে 70 ডিগ্রিটা কি করতে হবে, কেলভিনে নিয়ে করতে হবে। কিন্তু আমরা তো শর্টকাট ট্রিক্স ইউজ করতেছি। ট্রিক্স যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের কি হবে, 6 দিয়ে যত ডিগ্রি কমাইছে ওইটাকে গুণ, এটা হচ্ছে T1। দক্ষতার নিচে যেটা আছে এটা দিয়ে যত ডিগ্রি কমাইছে এটাকে গুণ, তাপমাত্রাটা আসবে কেলভিনে। এইটা ডিগ্রি থাকলেও আমরা এইটা তো আসলে ডিগ্রিতে নিচ্ছি না, আমরা ট্রিক্স এটা, হ্যাঁ, এই ডিগ্রিটাকে এটা দিয়ে গুণ করলে যে তাপমাত্রা আছে এটা কিন্তু কেলভিন এককে পাচ্ছি। তারপরে T2 হবে এই যেটা পাইছি, T1 যেটা পাইছি ওটা থেকে 70 কম, 70 কম। আবার যদি বলে বর্তমানে কোন তাপমাত্রা, তাহলে আরো 70 কি করছে, কমায় দিছে, এই যে 70 মাইনাস করে দিছি। আর আগেরটাতে কি বলছিল দেখো, বুয়েটে যেটা আসছে এটাতে বলছে যে গ্রাহকের তাপমাত্রা কত, তার মানে বর্তমানে কত আছে এটা চায় নাই। তাহলে এই যে 6 দিয়ে 62 কমাইছে, 62 রে গুণ করছি, কত হচ্ছে 372 কেলভিন। আর ডিগ্রিতে নিলে এটা হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি T2 বের করি তাহলে এই যে 372 থেকে মাইনাস করে দিছি কত, 62, তাহলে 310 বা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বলতো প্রারম্ভিক বর্তমানে তাপমাত্রা কত, T2 ড্যাশ, তাহলে আরো মাইনাস করতাম 310 থেকে কত, 62, এটা মাইনাস করতাম। বর্তমানে কত, তাহলে এটা মাইনাস করে যেটা আসতো। ক্লিয়ার কিনা নাইমা? দেখো রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা জানি যে উল্টা হয়, রেফ্রিজারেটরের ক্ষেত্রে Q2টা বড় হয়, কারণ ভিতরের তাপমাত্রাটা কি হয়, ঠান্ডা কম, আর হচ্ছে বাইরের যেটা বর্জন করে এটা আসলে গরম তাপমাত্রা, তার মানে এটার পরিমাণটা কি হয়, বেশি হয়। আর তাপকে নিম্ন তাপমাত্রা হতে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় হিমায়ন। অনেক জায়গায় আসে এটা, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় হিমায়ন। তারপরে হচ্ছে যে যন্ত্রের সাহায্যে পরিবেশ কম তাপমাত্রা সৃষ্টি করা হয় অথবা একই তাপমাত্রা সর্বদা স্থির রাখা হয় তাকে বলা হয় রেফ্রিজারেটর বা হিমায়ক। তাহলে এই যে রেফ্রিজারেটরের ক্রিয়াকে বলা হয় হিমায়ন, আর যেটা এই কাজ করে হিমায়ন যে ঘটায় তাকে বলা হয় কি, হিমায়ক। রেফ্রিজারেটরের ক্ষেত্রে কাজের পরিমাণটা তাহলে কি হবে, Q1 মাইনাস Q2 না হয়ে এটাতে হবে Q2 মাইনাস Q1। আর এটার কার্যকৃত সহগ হচ্ছে কে, কে ইজ ইকুয়াল টু হচ্ছে Q1 ডিভাইডেড বাই কত, ডাব্লু, Q1 ডিভাইডেড বাই ডাব্লু। তাহলে দেখো Q1 এর মানটা আমরা কত পাচ্ছি, ডাব্লুর মানটা বসায় দিছি, Q2 মাইনাস কত, Q1। তাহলে এই যে কার্যকৃত সহগের সংজ্ঞাটা কি হবে, সমীকরণ থেকে সংজ্ঞা বলা যায়, যে কোনো সমীকরণ থেকে ওইটার সংজ্ঞা বলা যায়। দেখো এটা সংজ্ঞাটা কি হবে, তাহলে এই যে তাপের আর কাজের অনুপাতটাই হচ্ছে কি, আসলে একটাই রেফ্রিজারেটরের যে পরিমাণ কাজ করে আর যে পরিমাণ তাপ, এই তাপ আর কাজের অনুপাতটাই হচ্ছে আসলে কি, কার্যকৃত সহগ। তাহলে কার্যকৃত সহগ যত বেশি হবে তত কম কাজ ব্যয় করতে হবে রেফ্রিজারেটরকে বেশি তাপ বা তাপ অপসারণ বা গ্রহণ করতে। দেখো এটার সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, কার্যকৃত সহগ যদি বেশি হয় কাজ করতে হবে কি, কম, কার্যকৃত সহগ যদি কম হয় কাজ করতে হবে কি, বেশি। তাহলে রেফ্রিজারেটর থেকে পাচ্ছি কাজের সমীকরণটা ডাব্লু ইকুয়াল টু Q2 মাইনাস Q1। তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে বলে হিমায়ন। যে যন্ত্রের সাহায্যে পাঠানো হয় এটা হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেটর। কার্যকৃত সহায়ক হচ্ছে Q1 ডিভাইডেড বাই ডাব্লু অথবা Q1 ডিভাইডেড বাই Q2 মাইনাস Q1। আর কার্যকৃত সহগের মানটা সাধারণত 2 থেকে 6 এর মধ্যে হয়, নরমালি 2 থেকে 6 এর মধ্যে হয় কার্যকৃত সহগের মান। এখন দেখো অঙ্ক করবে, একটা অঙ্ক এটাতে করি। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার আসছে, বাংলাদেশ কৃষি গতবার আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগ হচ্ছে কত, 2, কার্যকৃত সহগ 2। এটি শীতল তাপ ধার হতে প্রতি চক্রে 250 জুল কি করে, তাপ গ্রহণ করে শীতল থেকে। তার মানে এটা কার মান, Q1 এর মান। রেফ্রিজারেটরের প্রতি চক্রে কি পরিমাণ তাপ বর্জন করবে উচ্চ তাপাধারে, তার মানে Q1 দেওয়া আছে 250, কে দেওয়া আছে 2, Q2 সমান কি হবে, ওয়াট। তাহলে আমরা 2 ইকুয়াল টু 250 ডিভাইডেড বাই Q2 মাইনাস 250, এটা আমরা লিখতে পারি কে সমান Q1 ডিভাইডেড বাই Q2 মাইনাস কত, Q1। তাহলে দেখো বা 2Q2 মাইনাস 500 ইকুয়াল টু 250।
50 বা Q2 ইকুয়াল টু তাহলে আমাদের কত হবে 750কে যদি আমরা ভাগ করি 750 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 375 কি হবে জুল। তাহলে এখান থেকে আমরা যে শীতল তাপদ্বার পাচ্ছি উষ্ণ তাপদ্বারের তাপমাত্রা পাচ্ছি কত 375 কি জুল। সবই দেওয়া আছে 375 জুল। 125 কিভাবে হয় 125 না, এটা হবে 375। দেখো 250 দেওয়া আছে Q2 মাইনাস Q1 এর মান দেওয়া আছে 250, Q2 বের করতে হবে। Q2 তাহলে এই যে জাস্ট আর গুণন করে Q2 বের করছি 375 কি জুল। কেলভিন কিভাবে আসে, এটা তো হচ্ছে তাপের একক জুল, 375 জুল হবে। আচ্ছা ক্লিয়ার কিনা, রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো তো। রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ বা এগুলা এই ম্যাথগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। তাহলে হচ্ছে ক্লিয়ার। এখন দেখো যে এন্ট্রপি আমাদের আজকে লাস্ট টপিকস, হ্যাঁ এই তাপগতিবিদ্যার লাস্ট টপিকস হচ্ছে আমাদের কি এন্ট্রপি। তো এন্ট্রপি থেকে আমরা তাহলে এন্ট্রপির কি কি টপিকস আছে দেখো। এন্ট্রপি হচ্ছে আমাদের আসলে কি বিশৃঙ্খলা। এন্ট্রপি মানে হচ্ছে আমাদের কি বিশৃঙ্খলা। তাহলে বিশৃঙ্খলার পরিমাণটাই হচ্ছে আসলে এন্ট্রপি। তো এন্ট্রপি হচ্ছে ডিএস, এন্ট্রপির পরিবর্তনের সমীকরণ হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই টি। ডি কিউ বাই কত টি, টি হচ্ছে তাপমাত্রা। অথবা এই ডি কিউ সমান আমরা আগে লিখতে পারি কত এমএলএফ। ডি কিউ সমান কত লিখতে পারি এমএলএফ। এলএফ হচ্ছে কি বরফ গলন, আমরা আগেই শিখছি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এমএলএফ ডিভাইডেড বাই টি। আবার যদি বাষ্পীভবন হয় সেই ক্ষেত্রে লিখতে পারি এমএল ভি ডিভাইডেড বাই টি। আবার যদি তাপমাত্রা দুইটা দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি এমএস লন টি টু বাই কত টি ওয়ান, এমএস লন টি টু বাই টি ওয়ান। আর এটার একক তাহলে কত হবে, অবশ্যই লনের ক্ষেত্রে লনের এখানে যেটা আসবে এটা গ্রেটার দেন 0 হয়। আমরা লগারিদমে শিখছি না, লগারিদম যুক্ত ফাংশনের ক্ষেত্রে কি করতে হয়, এই ভিতরের টুকু গ্রেটার দেন কি 0। তাহলে গ্রেটার দেন যদি 0 হইতে হয় তাহলে টি টুর মানটা অবশ্যই কি হইতে হবে, দেখো টি টুটা লনের ক্ষেত্রে এখানে সাধারণত বড় আসে, টি টুর মানটা বড় হয় আর কি, টি ওয়ানের মানটা কি হয় ছোট হয়। এখন দেখো একক এন্ট্রপির ক্ষেত্রে আমাদের এককটা কিভাবে বের করি, ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। কিউ এর জন্য একক জুল, টি এর জন্য একক হচ্ছে কি কেলভিন। তাহলে আমাদের এখানে হচ্ছে কত জুল পার কেলভিন, জুল পার কত কেলভিন। তাহলে বিশৃঙ্খলা পরিমাপের একক অথবা এন্ট্রপির একক হচ্ছে জুল পার কি কেলভিন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে স্থির থাকে, এটা ইম্পর্টেন্ট। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় বৃদ্ধি পায়। প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে সংস্থার এন্ট্রপি স্থির থাকে। তাহলে দেখো এখানে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় কি হয় শুধু বাড়ে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি কি হয় বাড়ে। তাহলে এন্ট্রপির আমরা একক পাচ্ছি জুল পার কেলভিন, সমীকরণগুলো পাচ্ছি ডি কিউ বাই টি, এমএলএফ বাই টি, এমএল ভি বাই টি, এমএস লন টি টু বাই কত টি ওয়ান। তাহলে এগুলো হচ্ছে এন্ট্রপির আমাদের সমীকরণ। আমরা এই কয়টা দিয়ে অঙ্ক করব। দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত, ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18। 100 ডিগ্রির তাপমাত্রার পানিকে 100 ডিগ্রিরই বাষ্পে পরিণত করছে। তাহলে আমাদের ডিএস কত হবে, এমএল ভি বাষ্প ক্ষেত্রে হচ্ছে এমএল ভি ডিভাইডেড বাই কত টি। তাহলে এম এর মান হচ্ছে কত 373 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে 373 গুণন এল ভি।
তাহলে এটা এটা কাইটা দিলে আমাদের মান আসতেছে কত এলভি। এলভির মান আমরা জানি কত 2.26 গুণন 10⁻⁶ কি 6 জুল পার কি কেলভিন, জুল পার কেলভিন। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করা হয়েছে। এন্ট্রপি পরিবর্তন কত ml/v ডিভাইডেড বাই কত টি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কত 373 ডিভাইডেড বাই 373 গুণন এলভি, তার মানে অ্যান্সার হচ্ছে এলভি। এলভির মান আমরা জানি 2.26 ইন্টু 10⁻⁶ কত 6। পরেরটা দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে রূপান্তরিত করলে এন্ট্রপির পরিবর্তন কত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগের বার আসছে, তার মানে টানা 2 বার 16, 17 আর এটা আসছে 17, 18। তাহলে এই ক্ষেত্রেও আমাদের এন্ট্রপির পরিবর্তন ডিএস, যেহেতু বরফ গলন আছে বরফ, তাহলে ml/f ডিভাইডেড বাই কত টি 273 আর এটা হচ্ছে 273 LF। তাহলে আমাদের অ্যান্সার হবে কত LF। LF এর মান আমরা জানি 3.36 গুণন 10⁻⁵ কত 5, যেহেতু এন্ট্রপির একক কি জুল পার কেলভিন, জুল পার কেলভিন। তাহলে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে রূপান্তর করলে এন্ট্রপির পরিবর্তন কত হবে। তাহলে আমাদের এটা হচ্ছে ডিএস ইকুয়াল টু ml/f/t, কারণ এটা হচ্ছে বরফ গলন আছে, বরফ গইলা কি হয় পানি হয়, সেই ক্ষেত্রে ml/f/ কত টি। দেখো এরপরে আরেকটা আগে এটা করি, হ্যাঁ 3.36 গুণন 10⁻⁵। এটার ক্ষেত্রে কি হবে দেখো 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি উত্তীর্ণ করতে এন্ট্রপির কি পরিবর্তন কত। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি পানিকে কি বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তীর্ণ করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে। তাহলে এন্ট্রপির পরিবর্তন আমরা এটা কিভাবে বের করতে পারি। তাপমাত্রা দেখো 2টা দেওয়া আছে, তাপমাত্রা আমাদের কয়টা দেওয়া আছে 2টা। আমাদের সূত্র কি বুয়েটে আসছে 10, 11। তাহলে যদি 2টা তাপমাত্রা থাকে আমাদের সূত্র হচ্ছে ms ln T2 বাই কত T1। তাহলে ms ln T2 বাই T1, m এর মান কত দেওয়া আছে 5, আমরা s এর ক্ষেত্রে জানি 4200, পানির s জানি কত 4200। তাহলে আবার এখানে লন, শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ আছে এরকম বিশ্ববিদ্যালয়ে এটা আসবে, ক্যালকুলেটর ইউজ। এগুলা নর্মালি ক্যালকুলেটর ইউজে আসে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ আছে এরকম বিশ্ববিদ্যালয়ে কি আসবে। তাহলে ms ln কত হবে 100 জন্য 373 ডিভাইডেড বাই 283। এটা করলে যেটা আসে এটাই হচ্ছে কি আনসার। ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করে নিবা, ক্যালকুলেটর ইউনিভার্সিটিতে আসবে। বুয়েটা আসছিল 10, 11-তে। দেখো তাপমাত্রা 2টা আছে, এত তাপমাত্রা 5 কেজি পানিকে এত তাপমাত্রায় উত্তীর্ণ করতে এন্ট্রপির পরিবর্তন কত। তাহলে এটা হচ্ছে ms ln T2 বাই কত T1। এখন দেখো আমাদের আজকে লাস্ট একটা কোশ্চেন, খুবই মানে একটু জটিল, আমাদের নর্মালের জন্য লাগবে না, আমরা যে নর্মাল ইউনিভার্সিটি পরীক্ষা দিব এগুলোর জন্য আমাদের এটা লাগবে না, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য, হ্যাঁ। এটা রুয়েটে আসছে এবার 19-20। $5798, হ্যাঁ ঠিক আছে 5798 জুল পার কেলভিন হবে। তাহলে যাই হোক ওইটা ক্যালকুলেটর দিয়ে করলে যত আসে। তো এটা দেখো রুয়েটে 19-20 আসছে, হ্যাঁ। তাহলে হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রার 0.02 কেজি জলীয় বাষ্প ঘনীভূত হতে -10 ডিগ্রি তাপমাত্রায় পরিণত করতে কত তাপ বর্জন করতে হবে। এটা যদি তুমি বুঝো তাহলে এন্ট্রপির সব ম্যাথ তুমি পারবা, এটা যদি তুমি পারো তাহলে এন্ট্রপির সব ম্যাথ পারবা। এবারও এটা আসছে 19-20। 100 ডিগ্রি তাপমাত্রার এত কেজি জলীয় বাষ্পকে, কাকে বলছে জলীয় বাষ্প, ঘনীভূত হয়ে -10 ডিগ্রি তাপমাত্রায় পরিণত করছে।
তাহলে দেখো কতগুলা প্রক্রিয়া ঘটছে এটার মধ্যে। জলীয় বাষ্প থেকে -10-এ আমরা জানি মাইনাসে থাকলে এটা বরফ হয়ে যায়, যে তাপমাত্রাটা হয় মাইনাসে চলে আসলে এটা কি হয়, বরফ। তাহলে আমাদের প্রথমে জলীয় বাষ্পকে কি বানাইতে হবে, পানি। তাহলে 100 ডিগ্রি কয়টা ধাপ, দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাষ্প হতে 100 ডিগ্রির কি পানি, এটা আমাদের টাইপ একটা গেল, ধাপ গেল একটা। 100 ডিগ্রি তাপমাত্রার এত কেজি জলীয় বাষ্পকে ঘনীভূত করে এত একবারে হঠাৎ করে তো তুমি নিয়ে আসতে পারবে না, আমাদের কয়েকটা ধাপ আছে দেখো। তাহলে এত ডিগ্রি তাপমাত্রার কি পানি। আবার এই পানিকে আমরা কি করতে পারি, 0 ডিগ্রির বরফ। আমরা জানি 0 ডিগ্রিতে চলে আসলে এটাই হচ্ছে কি বরফ হয়ে যায়। 0 ডিগ্রি মানে হচ্ছে এটা বরফ বিন্দু, আমরা জানি যে এটা হচ্ছে কি বরফ বিন্দু। তাহলে 100 ডিগ্রির পানিকে 0 ডিগ্রির কি বরফ। তাহলে এটা হচ্ছে আমাদের ধাপ 2, সরি এটা 0 ডিগ্রির আগে পানি বানাইতে হবে। তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রির পানিকে 0 ডিগ্রির পানি। তাহলে এই 0 ডিগ্রির পানিকে আমাদের 0 ডিগ্রির কি বরফ। এরপরে বরফ থেকে আমাদের হচ্ছে কত, -10 ডিগ্রির বরফ। কয়টা ধাপ গেল দেখো, 100 ডিগ্রি থেকে আমরা -10 ডিগ্রি পর্যন্ত কয়টা ধাপ গেছে, বাষ্প থেকে বরফে, বাষ্প থেকে পানি, পানি থেকে পানি, পানি থেকে বরফ, বরফ থেকে বরফ। ঠিক আছে, তাহলে আমাদের চাইছে কি কত তাপ বর্জন করতে হবে, কত তাপের মান বের করতে হবে। এখানে আছে Q1, এখানে Q2, এখানে Q3, এখানে আমাদের Q4। ঠিক আছে, এখন আমরা নর্মালি বের করতে পারবো। এই যে আমরা ধরে ফেলতে পারছি যে কয়টা ধাপ, তাহলে আমরা এখন কি করতে পারবো, বের করতে পারবো। Q1 কিভাবে বের করব, বাষ্প থেকে ইয়া হয়েছে Q1, বাষ্প যদি পানি হয় সেটার ক্ষেত্রে আমাদের সূত্র কি, ml/v, m এর মান দেওয়া আছে 0.02, lv এর মান দেওয়া আছে যেটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, হিসাব করে বসাবা lv। তাহলে এখান থেকে একটা পাচ্ছি। Q2 কত হবে, পানি থেকে পানি, পানি থেকে পানি, তাপমাত্রার পার্থক্য কত আছে 100। তাহলে ms কত, ডেল থিটা, ms ডেল থিটা। পার্থক্য কত আছে, যে 0 আর এখানে আছে 100, তাহলে ms ডেল থিটা। m দেওয়া আছে 0.02, 4200, ডেল থিটা দেওয়া আছে কত 100, যেটা আসে বের করবা। Q3 কত হবে, পানি থেকে বরফ, পানি থেকে বরফ কি হয়, mlf। পানি থেকে বরফ হইলে এটার সূত্র কি হয় আমরা শিখছি, mlf। তাহলে m এর মান 0.02, lf এর মান দেওয়া আছে এই যে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5। তাহলে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, যেটা আসে বের করবা। এরপরে Q4 কত হয়, দেখো Q4 হচ্ছে এই বরফ থেকে এই বরফ, এটাতে আবার ms ডেল থিটা 0.02। বরফের ক্ষেত্রে আপেক্ষিক তাপ দেওয়া আছে 2100। আর ডেল থিটা কত হয় দেখো তো, 0 আর এটা -ডিগ্রি, -10, তাহলে তাপমাত্রার পার্থক্য কত হয় 10। তাহলে এখান থেকে আমরা ms ডেল থিটা এই যে বের করলাম। তারপরে আমাদের টোটাল তাপটা কিভাবে বের করব, Q = Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। এটা আসলে আমাদের কোথাও আসবে না, ইঞ্জিনিয়ারিং ছাড়া এগুলো আসে না। হ্যাঁ, তারপরে আমরা এটা এই জন্যই করাইলাম যাতে তোমার পুরো বেসিকটা ক্লিয়ার হয়। এটা এটা এবার আসছে ইঞ্জিনিয়ারিং গুলাতে, এটা আসতে পারে, যেমন হচ্ছে আইওটি, সাস্ট, এগুলাতে দিতে পারে। তবে হচ্ছে এটা হচ্ছে আমাদের কয়টা ধাপে হয়েছে, আর এই ধাপগুলা অঙ্ক কিন্তু বেশি কঠিন না। দেখো সূত্র কিন্তু আমরা জানি, mlv, ms ডেল থিটা, mlf, ms ডেল থিটা। কিন্তু ধাপগুলা যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের কি হবে, সহজে করতে পারবো। তবে নর্মাল যেগুলো আসবে, যে এই টাইপের কোশ্চেনগুলা আমাদের নর্মাল যেগুলো ক্যালকুলেটর নাই এগুলাতে এইভাবে আসবে। যেমন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর নাই, এই জন্য কিভাবে আসছে, এই যে 373 দিছে, এখানেও 373, কাইটা দিতে পারতেছি। 273, এখানেও 273 দিছে, কাইটা দিতে পারতেছি। এইভাবে কোশ্চেন আসবে। ক্লিয়ার হয়েছে কিনা এন্ট্রপি, কমেন্টস করো তো। এন্ট্রপি ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো।
ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো। এই পাখিদের কি ক্লিয়ার হয় নাই? লাস্টেরটা স্কিপ করছো কেন? এটা হচ্ছে স্কিপ করলেও সমস্যা নাই, তবে যারা বুঝতে পারো তাদের জন্য হচ্ছে আইওটি পরীক্ষা দিলে ভালো, এগুলো আসবে, আইওটিতে আসতে পারে। আর এটা হচ্ছে বেসিকের জন্য যে কিভাবে কোনটা থেকে কি হয়। এখন যদি তোমাকে বলে যে তুমি বাষ্প থেকে ডাইরেক্ট পানিতে নিয়ে গেলা, তো তুমি এক সূত্র ব্যবহার করলে তো হবে না। বাষ্প থেকে পানিতে, বরফে গেলে বাষ্প থেকে বরফ গেলা, বরফে বাষ্প থেকে বরফে যাইতে কয়টা স্টেপ আছে? বাষ্প থেকে পানি, পানি থেকে পানি, পানি থেকে বরফ। এই স্টেপগুলো তো তোমাকে মানতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এনট্রপি। তারপরে কার্নো ইঞ্জিন, আমাদের মেইনলি কোশ্চেন আসবে ইঞ্জিন আর অথবা হচ্ছে কি তাপমাত্রার স্কেল থেকে, মেইনলি এগুলা থেকে আসে। তো সবগুলাই পড়ায় দিছি, আশা করি হচ্ছে এর বাইরে কিছুই আসবে না। সবাই নোট করে ফেলো। আচ্ছা, তাহলে আমি আজকের ক্লাস এখানে শেষ। এখন তোমরা কি করবা? এক্সারসাইজ করবা। আজকের জন্য হচ্ছে এক্সারসাইজ। এখন নিজে নিজে কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে। তাহলে আজকের ক্লাস হচ্ছে এক্সারসাইজ দিয়ে শেষ করে দিলাম। এর আগে ছিল কি গুড লাক, তার আগে ছিল কি ফ্রেশ। আজকে ফ্রেশ বন্ধ, আজকে ফ্রেশ ঢাকা। আজকে হচ্ছে এক্সারসাইজ। তাইলে শেষ করে দিচ্ছি এখানেই। সবাই ভালো থাকো আর সবাই নোট করে ফেলো, আমি নোটগুলা গ্রুপে দিয়ে দিচ্ছি।